কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যে উচ্চ মাধ্যমিকে ৪৭টি বিষয়ের সিলেবাস পরিবর্তন হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীকে যাতে হয়রান হতে না হয় সেই জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন একটি নির্দেশিকা জারি করেছে। রাজ্যের বকেয়া প্রাপ্য আদায় ও আইএনডিআই এর নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 4 দিনের সফরে দিল্লি যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খড়গপুর আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল রাজ্যে আসছেন। রাজ্য সরকার চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইএসএল ফুটবল ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি এফসি এর মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি বদল নিয়ে জানুয়ারি মাসের মধ্যেই সিলেবাস সংক্রান্ত সাব কমিটিগুলোকে খসড়া জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদ। এই সিলেবাস তৈরির ক্ষেত্রে সিবিএসই বোর্ডের অধীন বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষকদেরও সহযোগিতা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। গতকাল বিভিন্ন বিষয়ের সিলেবাস সংক্রান্ত কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর চিরঞ্জীববাবু জানিয়েছেন, কেন্দ্রীয় বোর্ডগুলির পাঠ্যসূচিও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে তিনি জানান, সেমিস্টার পদ্ধতি চালু হলে নতুন এই সিলেবাস কার্যকর করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের ৪৭টি বিষয়ের সিলেবাস পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সংসদ। সূত্রের খবর, নতুন সিলেবাস একাদশ এবং দ্বাদশ শ্রেণী প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যক্রম পর্যালোচনার পাশাপাশি কোনো প্রশ্নে কত নম্বর থাকবে তাও বিবেচনা করা হবে। কোন বিষয়ের ক্লাস কতক্ষণে হবে সে ব্যাপারে সাব কমিটিগুলোকে প্রয়োজনীয় মতামত জানাতে বলা হয়েছে। এদিকে মাধ্যমিক পরীক্ষার দিন আগামী 2রা ফেব্রুয়ারি নির্ধারিত হলেও মধ্যশিক্ষা পর্ষদের কোনো টেস্ট পেপার এখনও পড়ুয়াদের কাছে না পৌঁছানো শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ উদ্বেগ প্রকাশ করেছে। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, প্রতি বছর এই দীর্ঘ সূত্রপাত হলে কোটি কোটি টাকা অপচয় হয়। একেবারে শেষের দিকে টেস্ট পেপার হাতে পেয়েও তা ছাত্রছাত্রীদের কোনো কাজে আসে না। বাধ্য হয়ে বেসরকারি টেস্ট পেপার তাদের কিনতে হয়। এ ব্যাপারে শিক্ষা দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেবার ও আর্জি জানিয়েছেন তিনি। এদিকে বিজেপি বিরোধী আইএনডিআই জোটের বৈঠকে অংশ নিতে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি যাচ্ছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার জোটের 14 সদস্যের স্টিয়ারিং কমিটির বৈঠকে অভিষেক অংশ নেবেন। এরপরে আবাস যোজনা, 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের যে বকেয়া পাওনা রয়েছে তা মেটানোর দাবিতে সাংসদের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী বিরোধী নেতৃত্বের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। যোগ দেবেন দলীয় সংসদেরও বৈঠকে। এদিকে পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীকে যাতে কোনোভাবেই হয়রানি না হতে হয় তা নিশ্চিত করতে ফের নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে 7 দফা গাইডলাইন তৈরি করে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। হাসপাতালের বাইরেও টাঙিয়ে রাখতে হবে ওই নির্দেশিকা। এতে বলা হয়েছে, পথ দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে সরকারি বা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সাহায্যকারীকে আটকে রাখা যাবে না। নাম ঠিকানা জানার পর তাকে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তি যদি তা জানাতে না চান তবে তাকে জোর করা যাবে না। ওই ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি বিধিতে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। দুর্ঘটনা বা কোনো ব্যক্তির রাস্তায় পড়ে থাকার খবর পুলিশকে যদি কেউ ফোনে জানান তবে তার নাম ও ব্যক্তিগত তথ্য জানতে পুলিশ কোনো রকম জোর করতে পারবে না। দুর্ঘটনার পর আহত ব্যক্তির চিকিৎসা শুরু হলে হাসপাতাল থেকে পুলিশকে পাঠানো রিপোর্ট উদ্ধারকারীর নাম দিতে গেলে তার অনুমতি নিতে হবে। যদি হাসপাতাল বা পুলিশের তরফে সাহায্যকারীর নাম বা পরিচয় জানার জন্য জোরাজুরি করা হয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সংস্থা থাকছে। এদিকে আইআইটি খড়গপুরের 69তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল খড়গপুরে আসছেন। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তার সঙ্গেই থাকবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান টিবি নরেন্দ্রনন। চলতি বছরে আইআইটি খড়গপুর মহামহোপাধ্যায় বদ্রেশ দাস স্বামী, গুগলের সিইও তথা প্রাক্তন সুন্দর পিচাই, শ্রী রবীন্দ্রনাথ খান্না এবং শ্রী অজিত জৈনকে সম্মানিত ডিএসসি সম্মান প্রদান করবে। সেই সঙ্গে 8 জন বিশিষ্ট ব্যক্তিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এদিকে কিশোর দত্ত ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে এসেছেন। গত সন্ধ্যায় ওই পদে তার নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় গত 17 নভেম্বর রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে 2017 থেকে 2021 পর্যন্ত কিশোর দত্ত ওই পদে ছিলেন। এদিকে কলকাতার পুর নিগমের অধিবেশন চলাকালীন শাসক ও বিরোধী বর্ষাচার জেরে গতকাল অধিবেশন ককতাল হয়ে ওঠে। হট্টগোল জেরে বন্ধ হয়ে যায় সবার কাজকর্ম। জানা গেছে, প্রাক্তন মেয়র পরিষদ তথা কাউন্সিলর শামসুজ্জামান আনসারি দেরি করে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তিনি বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের জন্য বরাদ্দ জায়গায় বসতে যান। সে সময় টেবিলের উপর রাখা মীনা দেবীর কাগজপত্র শামসুজ্জামান আনসারি ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। এরপরই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিজয় ওঝা এবং মীনা দেবী পুরোহিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মীনা দেবী বলেন, অধিবেশন কক্ষের ভিতরে বিজেপি কাউন্সিলরকে শাসক দল গায়ের জোরে অসম্মান করেছে। এদিকে পুর নিগমের চেয়ারপারসন মালা রায় শামসুজ্জামানকে সতর্ক করে দেবেন বলে জানিয়েছেন। এদিকে আদালতের নির্দেশে গতকাল SSKM হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর থেকে সিসিটিভি সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে ওই ঘরে সিসিটিভি বসানো হয়েছিল। বন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে CRPF বাহিনীর 2 জন জওয়ানও পাহারায় আসেন। এদিকে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। জলপাইগুড়িতে গতকাল চা শ্রমিকদের একটি সমাবেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চা বাগানের জমি কেন্দ্রের সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, তাই চা বাগানের কোনো পাট্টাও হয় না। কিন্তু অসৎ উপায়ে চা শ্রমিকদের পাট্টা বণ্টন করা হচ্ছে। চা বাগান নিয়ে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে শুভেন্দুবাবু অভিযোগ করেন। এদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের পরিবর্তে শুধুমাত্র নিজের পরিবারের কথা চিন্তা করেন বলে এদিন বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। তিনি পরিবার মাতান্ত্রিক ও তুষানের সরকারকে রাজ্যের ক্ষমতা থেকে অপসারণের আহ্বান জানান। ক্ষমতা এলে বিজেপি চা শ্রমিকদের মজুরি ও বোনাস বৃদ্ধির জন্য লড়াই করবে বলে তিনি জানান। এদিকে তৃণমূল সরকারের নানা দুর্নীতির প্রতিবাদে বিজেপি আজ বর্ধমান মিছিল বের করে কার্জন গেট থেকে শুরু হয়ে মিছিল যায় রাজবাটি মোড় পর্যন্ত। এদিকে বীরভূমের নলহাটির একটি পরিত্যক্ত পাথর খাদান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে পুলিশ। নলহাটির বাহাদুরপুরের চন্দনপুরে শুক্রবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালায় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিত্যক্ত খাদান থেকে 150 পেটি জেলেটিন স্টিক, 6 পেটি ডেটোনেটর, 14 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে। জানা গেছে, কলিন হাসদা নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই পাথর খাদান। তিনি মারা যাওয়ার পর সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বীরভূম জেলা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখেছে। এদিকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রারম্ভ হিসেবে গতকাল কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাস্তু পূজা অনুষ্ঠিত হয়। সকালে বাবুঘাটি গঙ্গা বরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর গঙ্গা জল ও কুরুক্ষেত্র থেকে আনা মাটি নিয়ে গীতা পাঠ কমিটির সাধু সন্তরা বাবুঘাট থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত শোভাযাত্রা করেন। সেখানে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজ উত্তোলন এবং বাস্তু পূজা করা হয়। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কমিটির সভাপতি স্বামী প্রদীপনানন্দ মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 24শে ডিসেম্বর 1 লক্ষ সমবেত কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে তার আগে গতকাল এই আয়োজন। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বজায় থাকবে উত্তরী হওয়ার দাপট। উত্তর পশ্চিম ভারত থেকে বাধাহীনভাবে কনকটে ঠান্ডা হওয়ার জেরেই শীত ক্রমশ জাঁকিয়ে বসছে। বড়দিন পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। এদিকে টাটা স্টিল ম্যারাথনের কারণে আজ সকালে বন্ধ হয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। আজ দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকছে রেড রোড। এছাড়াও ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকছে মেয় রোড, নিউ রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেন, ডাফরিন রোড, এজেন্সি বুশ রোড সহ আরও গুরুত্বপূর্ণ রাস্তা। এদিকে সুরাতে অনূর্ধ্ব-16 বিজয়ে মার্চেন্ট ট্রফি ক্রিকেট গতকাল প্রথম দিনে বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্র 9 উইকেটে 237টি রান করেছে। জয় রাবালিয়া 64, মোহিত উলবা 62 রান করেছেন। বাংলার অভ্রদীপ বিশ্বাস 3টি, শিবম ভারতী ও দানবিন নিপামা 2টি করে উইকেট নিয়েছে। কল্যাণীতে অনূর্ধ্ব-19 কোচবিহার ট্রফির দ্বিতীয় দিনে বাংলার বিরুদ্ধে গুজরাট তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 70 রান করেছে। গুজরাটের প্রথম ইনিংস 148 রানের জবাবে বাংলা করছিল 228 রান। এদিকে মুম্বাইয়ে গতকাল ISL ফুটবলে ইস্টবেঙ্গল ও মুম্বাই সিটি FC এর মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। ইস্টবেঙ্গল 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ তালিকার 7ম স্থানে আছে। অন্যদিকে মুম্বাই সিটি 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে রয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর।